ভৌতিক পালঙ্ক প্রথম পর্ব, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেবার পূজার ছুটিতে বাড়ি না গিয়ে এক বন্ধুর সঙ্গে ভাগলপুরে বেড়াতে গেলাম। বন্ধুটির নাম সতীশ। তার এক দূর সম্পর্কের মামা সেখানে একটি পুরনো বাড়িতে একাই থাকেন। আসল নাম তার কেউ জানত না, সবাই তাকে পাগলা মামা বলেই ডাকত। মামার বাড়িতে পৌঁছে দেখি বাড়িটি বিশাল, কিন্তু প্রায় ভাঙা, চারদিকে আগাছার জঙ্গল। লোক নেই, জন নেই, কেবল মামা আর একজন বুড়ো চাকর। সতীশ আমাকে দেখিয়ে বলল, খগেনকে সঙ্গে এনেছি মামা। পাগলা মামা গম্ভীর চোখে আমার দিকে তাকালেন, চোখে কেমন একটা উদাসীন ভাব। বললেন, বেশ করেছিস, ওপরে চল, তোর ঘর দেখিয়ে দি। মামার নির্দেশে দোতলার এক অন্ধকার ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। ঘরটি অনেক বড়, কিন্তু আসবাব বলতে কেবল একটি পুরনো বিশাল আকারের কাঠের পালঙ্ক। পালঙ্কটি শিল্পকর্ম দেখবার মতো, খোদাই করা নকশায় পুরনো কারুকার্যের ছাপ, কিন্তু পালঙ্কের কাঠগুলো অনেক জায়গায় ক্ষয়ে গেছে, আর সারা ঘরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। সতীশ ফিসফিস করে বলল, মামার অদ্ভুত খেয়াল, বুঝলি, এই পালঙ্কটা নাকি ওর বাবার আমলের। মামা কাউকে ছুঁতেও দেন না। তবে একটা জিনিস লক্ষ্য করেছিস, এই পালঙ্কে একটা লোকও সই না কেন? আমি বললাম, পুরনো বলে হয়তো। তা হবে, বলেই সতীশ চলে গেল। সে রাতে খাওয়ার পর যখন ঘরে এলাম, তখন বেশ রাত হয়েছে। চাকরটি একপাশে একটা কুপি রেখে গেল। কুপির মিটমিটে আলোয় ঘরের ভয়ের আবহাওয়া আরও জমাট হল। পালঙ্কে উঠে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বাইরে থেকে আসা রাতের অদ্ভুত শব্দগুলো শুনছিলাম। বাঁশ বাগানে শুকনো পাকার খসখস, ঝিঝি পোকার একঘেয়া আওয়াজ। হঠাৎ মনে হলো, আমার পালঙ্কের ঠিক নিচে থেকে কেউ যেন খুব হালকাভাবে নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। প্রথমে ভাবলাম ইঁদুর হবে, কিন্তু শব্দটা এত ধীর, এত সুনির্দিষ্ট যে ইঁদুরের কাজ বলে মনে হলো না। চুপ করে রইলাম। শব্দটা থেমে গেল। মিনিট পাঁচেক পরে আবার খুর খুর খুর, ঠিক আমার মাথার নিচে থেকেই। আমি উঠে বসলাম। গা ছমছম করতে লাগল। কুপির আলোয় মেঝেতে কিছু দেখতে পেলাম না। সাহস করে খাটের নিচে উকি মারতেই একটা ঠান্ডা বাতাস এসে মুখে লাগল, সঙ্গে পচা ফুলের মতো একটা মিষ্টি গন্ধ, কিন্তু নিচে কিছুই নেই। ভয়ে তাড়াতাড়ি উঠে আবার শুয়ে পড়লাম। নিজেকে বোঝালাম হয়তো আমার ভুল, কিন্তু যেই চোখ বুঝেছি, অমনি পালঙ্কের কাঠটা যেন সামান্য কেঁপে উঠল। মনে হলো যেন কেউ পালঙ্কের অন্য প্রান্তে, আমার থেকে দূরে, খুব সন্তর্পণে শ্বাস প্রশ্বাস ফেলছে। সে শ্বাস ফেলার শব্দ এত মৃদু, কিন্তু এত স্পষ্ট যে তা আমার কানে বাজতে লাগল। ভয়ে চোখ বন্ধ করে পড়ে রইলাম। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টা। একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সতীশের মামা এসে হাজির। উদাসীন চোখে জিজ্ঞেস করলেন, রাতে ভালো ঘুম হলো তো? আমি ইতস্তত করে বললাম, হ্যাঁ মামা, তবে পালঙ্কটা একটু শব্দ করছিল। মামা কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে পালঙ্কটির দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, শব্দ করেনি, তোকে ভুল বলেছে। এই কথা বলেই তিনি চলে গেলেন। তার যাওয়ার পর আমার মনে হলো, রাতে যা শুনেছিলাম তা যদি ভুল না হয়, তবে মামা কি করে জানলেন যে পালঙ্কটা শব্দ করেছিল? আর কেনই বা তিনি এমন অদ্ভুত উত্তর দিলেন? রহস্য আরও ঘনীভূত হল। আমি ঠিক করলাম আজ রাতে পালঙ্কের রহস্য ভেদ করতেই হবে। এরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আগের রাতের অভিজ্ঞতার পর মামার অদ্ভুত আচরণে আমার মন থেকে ভয় কিছুটা দূর হয়ে সেখানে এক গভীর কৌতূহল জেগে উঠল। মামা কেন এমন বললেন? পালঙ্কের রহস্যটা আসলে কি? সারাদিন সতীশকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম বটে, কিন্তু আমার মন পড়ে রইল সেই দোতলার ঘরে, সেই পুরনো কাঠের পালঙ্কে। মনে মনে ঠিক করলাম আজ রাতে পালঙ্কের নিচে কি আছে তা ভালো করে দেখতেই হবে। সন্ধ্যা নামল, চারদিকে ঘন অন্ধকার।
রাতের খাবার শেষে যখন দোতলার সেই ঘরে এলাম তখন আমার বুকটা ঢিপঢিপ করছে। বাইরে ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মামা অথবা চাকর কারো কোনো সাড়া শব্দ নেই। কুপির আলোটা একটু উস্কে দিয়ে আমি খুব সাবধানে পালঙ্কে উঠলাম। চুপচাপ আধ ঘন্টা অপেক্ষা করলাম। কোনো শব্দ নেই। আজ যেন পালঙ্কটা একেবারে নিশ্চুপ। তবে কি কাল রাতে সত্যিই আমার ভুল হয়েছিল? কিন্তু যেই আমি চোখ বন্ধ করতে গেলাম অমনি সেই পচা ফুলের মিষ্টি গন্ধটা নাকে এলো। ঠিক যেন কেউ আমার মুখের কাছে এসে নিঃশ্বাস ফেলল। আমি লাফিয়ে উঠে বসলাম। ঘর ফাঁকা, কুপির আলোয় সব পরিষ্কার। সাহস করে খাট থেকে নামলাম। পালঙ্কটি খুব পুরনো বলে এর নড়াচড়ায় কোনো শব্দ হয় না। আমি হামাগুড়ি দিয়ে পালঙ্কের নিচে গেলাম। কুপিটা মেঝেতে নামিয়ে ভালো করে দেখলাম। না, কোনো ইঁদুর বা পোকামাকড়ের চিহ্ন নেই। পালঙ্কের পায়াগুলো শক্ত মাটিতে গাঁথা। কাঠের তলায় কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু তখনই আমার চোখ গেল পালঙ্কের কাঠের দিকে, ঠিক যেখানে আমার মাথা থাকে সেখানে। খুব পুরনো ও ময়লা কাঠের মধ্যেও আমি একটা জিনিস দেখলাম। কাঠের গায়ে অসংখ্য ছোট ছোট নখের আঁচড়ের দাগ। দাগগুলো এত পুরনো যে তা প্রায় মিশে গেছে। দেখে মনে হচ্ছে কোনো ছোট প্রাণী দিনের পর দিন ধরে কাঠগুলো আঁচড়ে চলেছে, কিন্তু কোনো প্রাণী নেই। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সেখান থেকে বেরিয়ে দ্রুত পালঙ্কে উঠে বসলাম। মাথা গরম হয়ে আসছিল। পালঙ্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে ভাবতেই হঠাৎ আমার কানে খুব কাছ থেকে একটি চাপা করুণ কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা যেন পালঙ্কের কাঠ চিরে ভেতর থেকে বেরিয়ে আসছে। মনে হলো একটি ছোট্ট মেয়ে যেন কাঁদছে। সে কান্না দুর্বল কিন্তু অসহ্য মর্মস্পর্শী। আমি ভয়ে চিৎকার করে উঠব এমন সময় অনুভব করলাম পালঙ্কের সেই আঁচড়ের জায়গাটা থেকে একটা শীতল নরম কিছু আমার পায়ে এসে স্পর্শ করল। মনে হলো যেন কেউ নিঃশব্দে পালঙ্কের নিচ থেকে হাত বাড়িয়ে আমাকে ছুঁলেছে। আমি তীব্র আতঙ্কে লাফ দিয়ে পালঙ্ক থেকে মেঝেতে নেমে এলাম। কুপির আলো ধরে পাগলের মতো পুরো ঘর খুঁজলাম, কেউ নেই। পালঙ্কের নিচে তন্ন তন্ন করে দেখলাম, সেখানেও কেউ নেই। পালঙ্কটি এখন একেবারে স্থির। কান্নার শব্দও বন্ধ। শুধু আমার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। পরের দিন ভোরে সতীশ আমার ঘরে ঢুকতেই আমি রাতের সব ঘটনা তাকে বললাম। পালঙ্কের নিচের আঁচড়ের দাগগুলো দেখালাম। সতীশ বলল, তুই হয়তো জ্বর করেছিস খগেন, মামার বাড়িতে আর নয়, চল আজই ফিরে যাই। কিন্তু আমি দেখলাম পাগলা মামা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছেন। তার মুখে কোনো বিরক্তি বা রাগ নেই, শুধু এক গভীর অচেনা বেদনা। মামা শান্ত স্বরে বললেন, ফিরে যাবি? থাক না আরও কটা দিন, দেখ তোর ভয় কেটে যাবে। এ পালঙ্কে ভয় পেতে নেই, এ বড় দুঃখী পালঙ্ক। মামা চলে গেলেন। তার কথা শুনে আমার ভয় আরও বাড়ল, কিন্তু সঙ্গে এক অব্যক্ত সহানুভূতিও জন্মাল। মামা কেন পালঙ্কটাকে দুঃখী বললেন? পালঙ্কের এই রহস্যটা কি শুধু ভৌতিক নয়, এর পেছনে কি কোনো করুণ কাহিনী লুকিয়ে? গল্পের পরবর্তী অংশ বিরতির পর। এরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। মামার এ বড় দুঃখী পালঙ্ক কথাটি আমার কানে বাজছিল। ভয় ও কৌতূহল এক অদ্ভুত সহানুভূতির জন্ম দিয়েছিল। পালঙ্কের রহস্যটার শুধু ভূত নয়, হয়তো কোনো অজানা বেদনা। সতীশকে সেদিনই বাড়ি ফিরে যেতে বলে আমি একাই থাকার সিদ্ধান্ত নিলাম। সেদিন সন্ধ্যায় আমি পাগলা মামার ঘরে গেলাম। দেখলাম মামা পুরনো একটি কাঠের সিন্দুকের উপর মাথা রেখে চুপচাপ বসে আছেন। আমি সাহস করে বললাম, মামা, পালঙ্কের ব্যাপারটা কি শুধু আমার মনের ভুল? কেন আপনি বললেন ওটা দুঃখী পালঙ্ক?
মামা আমার দিকে তাকালেন। সে দৃষ্টিতে পাগলামি ছিল না, ছিল গভীর বিষণ্ণতা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বসে পড় খগেন, তোকে আজ সব বলি। এই পালঙ্কটা আমার ছোট মেয়ে অনিমার ছিল। আমি চমকে উঠলাম। মামার যে মেয়ে ছিল তা আমি জানতাম না। মামা বলতে শুরু করলেন, অনিমা, সে ছিল এক অদ্ভুত মেয়ে, বড্ড একা থাকত। ওর মা মারা যাওয়ার পর ও শুধু এই পালঙ্কটাকেই আঁকড়ে ধরেছিল। খেলাধুলো নয়, শুধু পালঙ্কে শুয়ে শুয়ে সে ছবি আঁকত। কাঠটা ওর খুব প্রিয় ছিল। মামা থামলেন। আমি নীরব শ্রোতা। অনিমার বয়স যখন 7, তখন ওর অসাধ্য রোগ হল। ডাক্তাররা বললেন বাঁচানো যাবে না, কিন্তু অনিমা বিছানা ছাড়তে চাইত না। মৃত্যুর দিনও সেই এই পালঙ্কেই শুয়েছিল। ওর শেষ ইচ্ছা ছিল কেউ যেন ওর পালঙ্কটা নষ্ট না করে। মামা এবার উঠে দাঁড়ালেন। তার গলা ভারী শোনাচ্ছিল। আমরা ওর শেষকৃত্য করলাম, কিন্তু 2 দিন পর রাত্রে আমি একটা শব্দ শুনতে পেলাম, ঠিক যেমনটি তুই শুনেছিলি। পালঙ্কের নিচে নখে আঁচড়। প্রথমে ভেবেছিলাম ইঁদুর, কিন্তু পরে বুঝলাম ইঁদুর নয়, ওটা ছিল অনিমাদের ডাকের শব্দ। মামা আমাকে পালঙ্কের দিকে নিয়ে গেলেন। অনিমা ছোটবেলা থেকেই খেলার ছলে পালঙ্কের নিচে নখ দিয়ে আঁচড় কেটে মাকে ডাকত। সেই শব্দ। আমি আঁতকে উঠলাম। তাহলে গতকাল রাতে যা শুনেছিলাম তা হলো এক অসহায় শিশুর শেষ ডাক। মামা আবার বললেন, শোন, আসল রহস্যটা বলি। যখন অনিমা মারা গেল, ওর হাতে ছিল সদ্য আঁকা একটা ছবি। ছবিটি ওর মা ও বাবার। আমরা সৎকারের সময় ছবিটি ওর হাতের মুঠো থেকে বের করতে পারিনি। ওর বাবা, অর্থাৎ আমি, ওকে সেই ছবি সমেত পালঙ্কে শুয়েই চিতায় দিয়েছিলাম। আমার গা কেঁপে উঠল। মামা নিজেই তো বলছেন তিনি সৎকার করেছেন। মামা এবার আসল কথাটা বললেন, সৎকার করিনি খগেন। আমি ওকে এই পালঙ্কের ভেতরের গোপন প্রকোষ্ঠে রেখেছিলাম। ওর শেষ ইচ্ছে ছিল পালঙ্কটা যেন তার কাছে থাকে। আমি তাকে ছাড়তে পারিনি। পালঙ্কটি এমনভাবে তৈরি যে এর নিচে একটি গুপ্ত কুঠুরি আছে। অনিমা আর তার আঁকা ছবিটি এখনও পালঙ্কের ভেতরেই আছে। মামা বললেন, তবে তোর পায়ে যে শীতল স্পর্শ লেগেছিল সেটা আসলে অনিমার ছোট কাঠকয়লার বাক্স। ওতে কাঠকয়লা ভরেও ছবি আঁকত। পালঙ্কের নড়াচড়ায় সেটা নিচে গড়িয়ে এসে তোর পায়ে লেগেছিল। ভয় কেটে গিয়ে আমার মন করুণার ভরে গেল। পালঙ্কটি ভৌতিক ছিল না, ছিল এক পিতৃহৃদয়ের গভীর শোকের প্রতীক। রাতে যে কান্নার শব্দ আমি শুনেছিলাম তা আসলে মামার চাপা কষ্টের প্রতিধ্বনি, আর আঁচড়ের শব্দ যা, সে ছিল মামার মনে গেঁথে থাকা মেয়ের শেষ ডাক। মামার কাছে বিদায় নিয়ে সেই রাতেই আমি ভাগলপুর ছেড়ে চলে এলাম। সেই থেকে বিভূতিভূষণের ভৌতিক পালঙ্কের গল্পটি আমার কাছে শুধু ভূতের গল্প নয়, এক পিতার গভীর স্নেহ এবং অপূর্ণ ইচ্ছার নীরব প্রতীক হয়ে রইল।